ইন্টার মিলান ভার্সেস পিএসজি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। আমাদের সবার আশা ছিল এটা একটা ক্লাসিক ম্যাচ হবে, এটা একটা এক্সাইটিং ম্যাচ হবে, কিন্তু আনফরচুনেটলি এই ম্যাচটা ছিল আমাদের দেখার স্মরণকালের সবচাইতে এক পেশে ইউসিএল ফাইনাল। যে এক পেশের ফাইনালে পিএসজি ইন্টার মিলানকে 5-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে। লুইস এনরিকে পিএসজি কেন এত ডমিনেট করলো, কেনই বা ইনজাগির ইন্টার মিলান এভাবে বিধ্বস্ত হলো, এটা নিয়ে আলোচনা করবো আজকের আমার টং অ্যানালাইসিসে। প্রথমে দেখতে হবে দুই দলের ফরমেশনে। পিএসজি ছিল তাদের অ্যাজ ইউজুয়াল 4-3-3 ফরমেশনে এবং ইন্টার মিলানও ছিল তাদের অ্যাজ ইউজুয়াল 3-5-2 ফরমেশনে। প্রথম 10 মিনিট আসলে গোল হওয়ার আগ পর্যন্ত দুই দল তাদের শুরুর ট্যাকটিক্স অনুযায়ী খেলায়। ইন্টার মিলানের ট্যাকটিক্স ছিল সেমিফাইনালের মধ্যে বার্সার বিপক্ষে যারা তারা সিট ব্যাক করে খেলছিল, ওরকম সিট ব্যাক করে এবং বল পিএসজি কে গিফট করে তারা নিজেদের হাফে 10 জন মিলে ডিফেন্ডিং করতেছিল। তো পিএসজি এবং বার্সেলোনা যদি একটু কম্পারিজন করি, বার্সেলোনায় কিন্তু আমরা দেখতেছিলাম যে তারাও প্রথম দিকে আসলে সেরকম কোনো চান্স ক্রিয়েট করতে পারছিল না। তাদের জন্য মোমেন্টাম নিয়ে আসতেছিল পেদ্রির প্লেমেকিং এবং লামিন ইয়ামালের ড্রিবলিং। তো ওই দুজনের স্কিল সেট থেকে বার্সা মোটামুটি চান্স ক্রিয়েট করে। কিন্তু আমরা যদি পিএসজির দিকে তাকাই, পিএসজির মধ্যে এরকম ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স কিন্তু আমরা দেখতে পাইনি প্রথম গোল হওয়ার আগ পর্যন্ত। কিন্তু পিএসজি যেভাবে ইন্টার মিলানের ডিফেন্সটা ব্রেক করে সেটা ছিল বার্সেলোনা থেকে ডিফারেন্ট, এবং তাদের খেলার স্টাইলের সাথে বার্সেলোনার খেলার স্টাইলের সাথে তাদের খেলার স্টাইলের ডিফারেন্ট ছিল ওইখানে। তো পিএসজি আসলে ডিফারেন্টলি কি করলো, পিএসজি ফলো করতেছিল টোটাল ফুটবলের পজিশন, প্লেয়ারদের যে পজিশন রোটেট করে খেলতো, কারণ যে ফিক্স পজিশন থাকতো না, ওই ট্যাকটিক্সটা। যেমন আমরা যদি বলি দেখি যে পিএসজি 3টা মিডফিল্ডারে বল প্লেইং মিডফিল্ডার এবং 3টা যে তিনটা ফরওয়ার্ডের স্পেশালিটি হচ্ছে তারা একই সাথে ফাস্ট এবং একই সাথে ভালো ডিভলার। কিন্তু 3টা ফরওয়ার্ডের মধ্যে কোনো নাম্বার 9 ছিল না। নাম্বার 9 পজিশনে ছিল ওসমান ডেম্বেলে, যে কিন্তু ডাবল ফুটেড, দুই উইংয়ে খেলতে পারে, দুই পায়ে খেলতে পারে, কিন্তু সে ছিল ফলস 9 রোডে। এছাড়া ছিল দুই পাশে দুই উইঙ্গার কাভারাৎসকেলিয়া এবং এক পাশে ছিল ডুয়ে। কাভারাৎসকেলিয়াকে আমরা দেখবো যে সে ছিল লেফট টাচ লাইনে, একদম টাচ লাইন উইঙ্গার হিসেবে, কিন্তু রাইট উইঙ্গার হিসেবে স্টার্ট করার ডুয়ে কিন্তু ছিল রোমিং ফরওয়ার্ড রোলে। সে কিন্তু কখনো রাইট উইঙ্গে, কখনো লেফট উইঙ্গে, কখনো সেন্টারে সে কিন্তু রোমিং করে খেলতেছিল। আর ফলস 9 রোলে খেলা ডেম্বেলে সে কাইন্ড অফ পুরো মাঠে খেলছে, সে এই উইঙ্গে ওই উইঙ্গে এবং বেশিরভাগ সময় তাকে আমরা দেখতে পাচ্ছি মিডফিল্ডে। সে যখন ডেম্বেলে যখন মিডফিল্ডে চলে আসে তখন পিএসজির মিডফিল্ড লাইন কিন্তু হয়ে যাচ্ছে 4 জনের, এবং এই 4 জনের মিডফিল্ড লাইন যখন হয়ে যায় তখন হচ্ছে ডেম্বেলেকে কিন্তু মার্ক করার মতো কেউ ছিল না। তো সো মিডফিল্ডটা পুরোপুরি ছিল পিএসজি দখলে, এবং পিএসজির মিডফিল্ডের খেলাটা শুরু হচ্ছিল ভিতিনহাকে দিয়া, এবং ভিতিনহা বল প্লেইং এবিলিটি, তার ডুয়েলস জিতা, তার টেক অন এবিলিটির কারণে পিএসজির কিন্তু বিল্ড আপ গুলো শুরু থেকে ভালো হচ্ছিল। তো পিএসজির প্লেয়ার রোটেশন ট্যাকটিক্সটার জন্য আসলে ইন্টার মিলান আসলে সেভাবে কিন্তু ম্যান মার্ক করতে পারতেছিল না পিএসজি প্লেয়ারকে, কাকে কখন কিভাবে মার্ক করবে। ডেম্বেলে বেশিরভাগ সময় ফ্রি ছিল, এবং আমরা ফার্স্ট গোলটা যদি দেখি যে রাইট ব্যাক হাকিমি পুরোপুরি ফ্রি থেকে সে কিন্তু একদম সেন্টার ফরওয়ার্ডের পজিশনটা হোল্ড করে সেখান থেকে কিন্তু ট্যাপিং করে, এবং ইন্টার মিলান কিন্তু মানে এক্সপেক্ট করে নাই যে রাইট ব্যাক হাকিমি রাইট উইং থেকে ছেড়ে এসে সে সেন্টার চলে আসবে এবং এভাবে গোল দিবে। এখানে অবশ্য ডি মার্কোর একটা ফল্ট আছে, এবং ডি মার্কোর ফল্ট আছে ইন্টার মিলানের সেকেন্ড গোলটা কনসিড করার ক্ষেত্রে। পিএসজি কে আমরা যেমন দেখতেছিলাম যে তারা গোলের জন্য ভালো ড্রিবলিং করতেছে, ভালো ওয়ান টু ওয়ান পাসিং করতেছে, প্লেয়াররা একজন আরেকজনের সাথে কন্টিনিউয়াসলি পজিশন এক্সচেঞ্জ করতেছে। তো এর কাউন্টারে ইন্টার আসলে যখন গোলের জন্য মরেছিল তখন তারা কি করতেছিল, কিংবা তাদের ওয়েপেন গুলা কি ছিল। ইন্টারের ট্যাকটিক্স যদি দেখি 3-5-2, তাদের মেইন টার্গেট আমরা দেখতেছিলাম যে তাদের যে দুই স্ট্রাইকার আছে তাদের জন্য বারবার লং বল খেলা, এক, তারপর হচ্ছে দুই উইং ব্যাক ওভারল্যাপ করে দুই উইং থেকে দুই স্ট্রাইকারের জন্য ক্রস করা। 3 নাম্বার যেটা আসলে ইনজাগি ইন্টার মিলানের জন্য ইউনিক একটা ট্যাকটিক্স, সেটা হচ্ছে যে ইন্টার মিলান যখন বিল্ড আপ করে তখন তাদের যে কোনো একজন সেন্ট্রাল ব্যাক নিচ থেকে রান ব্যাক করে, ফরওয়ার্ড রান করে। তো এগুলা ছিল ইন্টার আসলে কমন ট্যাকটিক্স, যেটা দিয়ে আসলে ইন্টার চাচ্ছিল তারা একটা গোল ফেরত দিতে। তো দুই স্ট্রাইকাররা যখন লং বল খেলা হচ্ছে ওরা খুব টাইটলি ম্যান মার্ক করছিল, তারা আসলে এই সুবিধা করতে পারে নাই। তারপর যখন দুই উইং থেকে যখন ক্রস করা হচ্ছে তখন সেম আউটপুট, বক্সে আসলে এনাফ প্লেয়ার নাই, এবং হচ্ছে দুই স্ট্রাইকার খুব ভালো ভালো ম্যান মার্ক, যে কারণে উইং থেকে ক্রস কিংবা পিছন থেকে যে লং বল খেলা হচ্ছিল দুটাতে কাজ করে। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে সিবিদের নিচ থেকে হুটহাট করে রান ব্যাক করা। এই রান ব্যাক করাটা কিন্তু পিএসজি খুব ভালোভাবে ট্র্যাক করছে, এবং সিবি যে রান ব্যাক করছে তাকে তো আসলে বলটা দিতে হবে, কিন্তু তারা কিন্তু আসলে ঠিকমতো বল প্রোভাইড করতে পারে নাই, কারণ হচ্ছে সেই সিবি কে বল প্রোভাইড করার পাসিং লাইনটা কিন্তু পিএসজি ব্লক করে দিচ্ছিল।
এছাড়া ইন্টার এবং বার্সা ম্যাচে যদি আমরা ফেরত যাই, ইন্টার কিন্তু বার্সেলোনার হাইলাইন ডিফেন্সকে বারবার টার্গেট করছে এবং সেই হাইলাইন ডিফেন্সটাকে তারা ব্রেক করছে। বার্সা যে অ্যাগ্রেসিভ প্রেসিং করছে সেই অ্যাগ্রেসিভ প্রেসিংটাকে বিট করা বার্সেলোনার ডিফেন্স লাইনের পিছনে বল খেলে সেখান থেকে কিন্তু অ্যাটাক করে তারা গোলগুলো আদায় করে নিছে। কিন্তু পিএইচের বেলায় আমরা যদি দেখি, পিএইচে কিন্তু এয়ার ছিল যাতে ইন্টার মিলান তাদের ডিফেন্স লাইনের পিছনে স্পেসের জন্য কাজে লাগাতে না পারে এবং তারাও পিএইচের শুরু থেকে হার্ড প্রেসিং করে গেছে, বাট কখনো কিন্তু সেই স্পেসটা দেয় নাই যে কোনোভাবে যদি একটা লাইন মেকিং পাস খেলে ফেলে তা আমাদের ডিফেন্সটা ওপেন হয়ে যায়। পিএসজি কিন্তু এই চান্সটা কখনোই ইন্টার মিলানকে দেয় নাই। সো আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্টার মিলান চেষ্টা করে গেছে, কিন্তু তাদের মিডফিল্ডের ক্রিয়েটিভিটি, এনার্জি, স্পিড আসলে কোনো ডিফারেন্স মেক করতে পারে নাই। তাদের ডিফেন্স লং বল কাজে আসে নাই, তাদের উইং থেকে ক্রস কোনো কাজে আসে নাই এবং তাদের সিবিরা যে সাডেন রান মেক করে ফরওয়ার্ড, ওই রান মেক আসলে কাজে লাগে। সো আলটিমেটলি যে রেজাল্ট যেটা হলো, ইন্টার মিলান কোনো ফ্রুটফুল কোনো অ্যাটাকই করতে পারে নাই, বরঞ্চ ইন্টার মিলান উপরে উঠে গেছে দেখা পিএসজি বারবার ভালো কিছু কাউন্টার অ্যাটাক দিচ্ছিল এবং প্রথমেই আমরা বলছি যে পিএসজির অ্যাটাকাররা ফরওয়ার্ডরা কিন্তু সবাই ফাস্ট এবং তাদের যে দুই উইং ব্যাক আছে এরাও কিন্তু ভালো ফাস্ট। তো ইন্টার মিলান উপরে উঠে গেছে, তো তখন পিএইচজি যে অ্যাটাকগুলো হয়েছে সেগুলো আরো ডেডলি হয়েছে এবং ফলাফল হচ্ছে যে পিছিয়ে থাকা ইন্টার মিলানকে আরো কয়েকটা গোল দিয়ে 1 2 3 4 করে গুনায় 5টা গোল পিএইচজি ইন্টার মিলানের জালে দেয় এবং সেকেন্ড হাফের শুরু হওয়ার পর 60 মিনিটের মাথায় তারা 3টা দেয়, 70 মিনিটের মাথায় 4টা দেয়। তখনই আসলে কনফার্ম হয়ে যায় যে পিএইচজি প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতে যাচ্ছে। এই ম্যাচ নিয়ে যদি আমার ফাইনাল অপিনিয়ন দেই, প্রথমে ইন্টার মিলানকে যদি শুরু করি, সন্দেহ নয় ইন্টার মিলান ওয়েল ডিজার্ভিং টিম হিসেবে ফাইনালে আসছে। তবে ফাইনালে আসার পথে তারা আসলে একটা টেস্ট দেয় নাই, সেটা হচ্ছে তারা যদি তাদের থেকে ইয়াং এনার্জেটিক কোনো টিমের বিপক্ষে পিছিয়ে পড়ে তাহলে তারা কিভাবে সেটা ওভারকাম করবে। বার্সেলোনার সাথে তারা একটা থ্রিলিং ম্যাচ উপহার দিল, তারা কিন্তু এরকম কোনো সিচুয়েশন ফেস করেনি। এরকম একটা সিচুয়েশন তারা ফার্স্ট টাইম ফেস করে পিএইচজির বিপক্ষে এবং সেখানে তারা ফেল করে। তারপরেও এই ইনজাগি ইন্টার মিলানকে সাধুবাদ জানাতেই হয়, কারণ হচ্ছে তারা যে টিম নিয়ে আসছে, এই টিম নিয়ে আসলে বায়ার্ন বার্সার মতো টিমকে বিট করে ফাইনালে আসাটাও কিন্তু মুখের কথা ছিল না। এবং ফাইনালি পিএইচজি কে নিয়ে যদি বলি, খেলাফি পিএইচজি মালিকানা নেওয়ার পরে আমরা ফুটবল কমিউনিটির সবাই পিএইচজি কে নিয়ে অনেক টিটকারি করতাম যে এই আরব মানি টিম দিয়ে আসলে কখনো লিগে কিনা যাবে না, টাকা দিয়ে কখনো এলিট হওয়া যাবে না। তো এই সকল বছর কিন্তু পিএইচজি আসলে কিন্তু এই টিটকারিটা ওভারকাম করতে পারে নাই। আমাদের যত ট্রল ছিল তার ট্রলের কোনো জব তারা দিতে পারেনি। তারা কিন্তু ফাইনালে এইবার এসে একটা টিম হয়ে তারা খেলতে পারলো এবং আলটিমেটলি তারা চ্যাম্পিয়ন্স লিগে সেবারটা জিততে পারলো। এতদিন আমরা কি দেখছি, আমরা দেখছি যে পিএইচজিতে ইব্রাহিমোভিচ, কাভানি, নেইমার, ডিমারিয়া, এমবাপ্পে, মেসির মতো স্টার প্লেয়াররা আসছে, কিন্তু তারা আসলে তাদের যে অধরা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি শিরোপাটা তারা ছুঁতে পারেনি। কারণ হচ্ছে তারা সবসময় স্টারদের উপর ভরসা করে খেলতো। তারা তাদের ট্যাকটিক্স থাকতো যে বেশি বেশি স্টার প্লেয়ারদেরকে বল দেবে এবং তারা হয়তো বা আউট অফ নাথিং রেজাল্টটা নিয়ে আসবে, কিন্তু এইভাবে আসলে একটা টিম কাজ করে না। তো এই সিজনে তাদের কোনো স্টার প্লেয়ার ছিল না। আমরা জাস্ট বেস্ট পারফর্মার হিসেবে বা ওসমান দেমবেলে বলতে পারি, কিন্তু এটা ইজ নট অ্যাবাউট ওসমান দেমবেলে। পুরা পিএইচজি টিমটাই আসলে একটা ইউনিট হিসেবে খেলছে এবং তারা যেই টোটাল ফুটবলটা উপহার দিচ্ছে, যে একজনের সাথে আরেকজনের কন্টিনিউয়াসলি পজিশন এক্সচেঞ্জ, এটা কিন্তু টিম হিসেবে না খেলে কিন্তু সম্ভব হতো না। এবং এই পিএইচজি টিম হয়ে খেলার যে পুরা ক্রেডিটটা কিন্তু পাবেন মিস্টার লুইস এনরিকে। সো অভিনন্দন থাকলো লুইস এনরিকে এবং ওসমান দেমবেলে সহ পিএইচজি সবাইকে। ধন্যবাদ। অ্যানালিস্টলি ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট কোনো ভিডিওতে আবার কোনো টিম এবং কোনো আপনাদের কোনো পছন্দের টপিক প্লেয়ারকে নিয়ে আমি অবশ্যই অ্যানালাইসিস করবো। ধন্যবাদ।